অধ্যায় 4 অমাধ্যম অনুমান ব্র্যাকেটে ইমিডিয়েট ইনফারেন্স। বিষয় সংক্ষেপ। অনুমান অনুমান এমনই এক মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। যুক্তি অনুমানের ভাষাগত রূপকেই বলা হয় যুক্তি। অবরোহ অনুমান অবরোহ অনুমানে যুক্তিবাক্যের ব্যাপকতা অপেক্ষা সিদ্ধান্তে কম ব্যাপক বিষয়কে অনুমান করা হয়। আরোহ অনুমান আরোহ অনুমানে যুক্তিবাক্যের ব্যাপকতা অপেক্ষা সিদ্ধান্তের ব্যাপকতা অধিক ও সার্বিকভাবে গণ্য হয় এবং এই সার্বিক বিষয় সম্পর্কে অনুমান করা হয়। ন্যায় অনুমান পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে তাকে বলা হয় ন্যায় অনুমান, সিলোজিজম। আবর্তন কোনো বচনের উদ্দেশ্য বিদেহের ন্যায় সঙ্গত পরিবর্তনকেই বলা হয় আবর্তন ব্র্যাকেটে কনভার্সন। এটি এক ধরনের অমাধ্যম অনুমান। বিবর্তন কোনো বচনের বিধেয়ের ন্যায়সঙ্গত বিরুদ্ধ পদকে প্রতিষ্ঠা করার নামই হল বিবর্তন ব্র্যাকেটে অভার্সন। প্রধান যুক্তিবাক্য প্রত্যেকটি ন্যায় অনুমানে সিলোজিজম দুটি যুক্তিবাক্য থাকে। এই দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য বা মেজর প্রেমাইস। এর অন্য নাম হল সাধ্য যুক্তিবাক্য বা সাধ্য আশ্রয় বাক্য। অপ্রধান যুক্তিবাক্য ন্যায় অনুমানের দ্বিতীয় যুক্তিবাক্যকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য বা মাইনর প্রেমাইস। এর অন্য নাম হল হেতুবাক্য। সিদ্ধান্ত ন্যায় অনুমানের শেষের বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে অনুমিত বিষয়টি প্রকাশিত হয়। অথবা বলা যায় যে যুক্তিবাক্য থেকে যে বচনটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত বা কনক্লুশন। সরল আবর্তন আবর্তনের সব নিয়মগুলিকেই যথাযথভাবে মেনে আবর্তন করা হলে তাকেই বলা হয় সরল আবর্তন, সিম্পল কনভার্সন। অসরল আবর্তন আবর্তনের সব নিয়মগুলিকে যথাযথভাবে না মেনে পরিমাণে পার্থক্য ঘটিয়ে যে প্রকারের আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই বলে অসরল আবর্তন। একে সীমায়িত আবর্তন ব্র্যাকেটে কনভার্সন বাই লিমিটেশন রূপেও উল্লেখ করা হয়। বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কোনো বচনের আবর্তন যদি উদ্দেশ্য বিদেহের বিপরীত সম্বন্ধভিত্তিক হয় তবে তাকেই বলা হয় বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন ব্র্যাকেটে ইনফারেন্স বাই কনভার্স রিলেশন। আকারগত বিবর্তন বিবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে মেনে বিবর্তন করাকে বলা হয় আকারগত বিবর্তন ব্র্যাকেটে ফর্মাল অভার্সন। এখানে বস্তুগত বিষয়ের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। বস্তুগত বিবর্তন আবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে না মেনে যদি শুধুমাত্র বাস্তব বা বস্তুগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে বিবর্তন করা হয় তবে তাকেই বলা হয় বস্তুগত বিবর্তন ব্র্যাকেটে ম্যাটেরিয়াল অভার্সন। দীর্ঘভিত্তিক প্রশ্নাবলী মার্কস 6। 1. উদাহরণসহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো। উত্তর অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য। অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্যগুলি হল, এখানে একটি টেবিল করা হয়েছে যার মধ্যে 3টে কলাম আছে। প্রথমটি বিষয়, তারপরে অমাধ্যম অনুমান, তারপরে মাধ্যম অনুমান। 1. ধারণা যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয় তাকে বলে অমাধ্যম অনুমান।
মাধ্যম অনুমান, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত এবং কখনোই তা যুক্তিবাক্যের ব্যাপকতা থেকে ব্যাপকতর নয়, তাকে বলে মাধ্যম অনুমান। এটা পৃষ্ঠা 55 পড়া হলো। এবার পৃষ্ঠা 56। এটা একইভাবে কন্টিনিউ করছে, 3টি কলাম। প্রথমটি বিষয়, দ্বিতীয়টি অমাধ্যম অনুমান, তৃতীয়টি মাধ্যম অনুমান। 2. যুক্তিবাক্যের সংখ্যা। অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি, অর্থাৎ একটি মাত্র যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্তটি অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে। যেমন, কোনো মানুষ নয় গ্রহান্তরের জীব, আরও যুক্তিবাক্য। সুতরাং কোনো গ্রহান্তরের জীব নয় মানুষ, আরও দিয়ে লেখা সিদ্ধান্ত। আর মাধ্যম অনুমান, মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো 2টি, অর্থাৎ 2টি যুক্তিবাক্যের সাহায্য নিয়েই সিদ্ধান্তটি অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে। যেমন, সকল ভাষা হয় মনের ভাব প্রকাশক, আরও দিয়ে প্রধান যুক্তিবাক্য। বাংলা হয় মনের ভাব প্রকাশক, আরও দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। বাংলা হয় একটি ভাষা, আরও দিয়ে সিদ্ধান্ত। 3 নম্বর বিষয় হলো প্রকার। অমাধ্যম অনুমানের মোট প্রকার হলো 9টি, যেমন আবর্তন, বিবর্তন, অন্তরাবর্তন ইত্যাদি। মাধ্যম অনুমানের প্রকার হলো মাত্র 2টি, যেমন ন্যায় অনুমান ও অন্যায় অনুমান। 4 নম্বর বিষয় পদের সংখ্যা। অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট 2টি। এই 2টি পদ অবশ্য 2 বার করেই ব্যবহৃত হয়। আর মাধ্যম অনুমানের প্রকার হলো মাত্র 2টি। মাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট 3টি। এই 3টি পদ 2 বার করে ব্যবহৃত হয়। 5 নম্বর বিষয় পদের নামকরণ। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে পদগুলি উদ্দেশ্য পদ ও বিধেয় পদ নামে অভিহিত। যেমন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। এখানে উদ্দেশ্য পদ মানুষ এবং বিধেয় পদ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আর মাধ্যম অনুমানে পদগুলি সাধ্য, পক্ষ এবং হেতু নামে খ্যাত। যেমন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষের নিচে লেখা হেতুপদ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন নিচে লেখা সাধ্যপদ। আরও দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য, রাম হয় মানুষ। আরও দিয়ে অপ্রধান যুক্তিবাক্য, রামের নিচে লেখা পক্ষপদ, মানুষের নিচে লেখা হেতুপদ। সুতরাং রাম হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আরও দিয়ে সিদ্ধান্ত। রামের নিচে লেখা পক্ষপদ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের নিচে লেখা সাধ্যপদ। নম্বর বিষয় 6 পদগুলির ব্যবহার। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে পদগুলি একইভাবে ব্যবহৃত না হয়ে ভিন্নভাবেও ব্যবহৃত হতে পারে, কারণ এখানে মূল পদের বিরুদ্ধ পদকেও পদ হিসেবে ব্যবহার করা হয়। যেমন, কোনো বাঘ নয় বিড়াল, আরও দিয়ে যুক্তিবাক্য। সকল বাঘ হয় অবিড়াল, আরও দিয়ে সিদ্ধান্ত। এখানে যুক্তিবাক্যে ব্যবহৃত বিড়াল পদটির বিরুদ্ধ পদ অবিড়াল সিদ্ধান্তে ব্যবহার করা হয়েছে। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে 3টি পদকেই কিন্তু একইভাবে 2 বার করে ব্যবহার করতে হয়। যেমন, সকল মানুষ হয় মরণশীল জীব ব্র্যাকেটে এ, আরও দিয়ে প্রধান যুক্তিবাক্য। রাম হয় মানুষ, আরও দিয়ে অপ্রধান যুক্তিবাক্য। রাম হয় মরণশীল জীব, আরও দিয়ে সিদ্ধান্ত। এখানে হেতুপদ তথা মানুষ 2 বারই একইভাবে একই অর্থে প্রযুক্ত হয়েছে। পক্ষপদ তথা রাম 2 বারই একইভাবে একই অর্থে প্রযুক্ত হয়েছে এবং
সাধ্যপদ তথা মরণশীল দুবারই একইভাবে একই অর্থে প্রযুক্ত হয়েছে। 7 নম্বর বিষয় হলো সিদ্ধান্তের প্রকৃতি। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন কোনো নির্দেশ থাকে না, যুক্তিবাক্যের অন্য আকারে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়। মাধ্যম অনুমানের সিদ্ধান্তে অবশ্যই কোনো নতুন বিষয় নির্দেশ থাকে। প্রশ্ন 2, অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। উত্তর, অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি। অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতিকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। 1, অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা একটি, সেখানে মাধ্যমকারী বা সাহায্যকারী দ্বিতীয় কোনো যুক্তিবাক্য থাকে না। 2, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সিদ্ধান্তে তাই এমন কোনো বিষয়ের অনুমান করা হয় না যা যুক্তিবাক্যের মধ্যে নেই। 3 নম্বর, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর নয়, অর্থাৎ সিদ্ধান্তের বক্তব্য বিষয়টি কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে না। ব্যাপকতার দিক থেকে যুক্তিবাক্য সিদ্ধান্ত তাই সমান। 4 নম্বর, অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট 2টি, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই 2টি পদ ছাড়া তৃতীয় কোনো পদের উল্লেখ থাকে না। 5, অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যে 2টি পদের উল্লেখ করা হয় সেই 2টি পদকেই সিদ্ধান্তেও উল্লেখ করা হয়। যুক্তিবাক্যে এবং সিদ্ধান্তে পদের সংখ্যা তাই একই। 6, অমাধ্যম অনুমানে সরাসরিভাবেই যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয়, সে কারণেই সিদ্ধান্তটি নিশ্চিত রূপে গণ্য হয়। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তাই কোনো সংশয় বা সন্দেহ থাকে না। 7, একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয় বলে অমাধ্যম অনুমানের প্রয়োগের ক্ষেত্রটি অত্যন্ত সংকীর্ণ। 8, অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকারের হতে পারে। মোট 9 প্রকারের অমাধ্যম অনুমানের কথা বলা হয়েছে, সে কারণে অমাধ্যম অনুমানের নিয়মগুলি তার প্রকারভেদের ওপর নির্ভর করে। 9, অমাধ্যম অনুমানে বিরুদ্ধ পদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ যুক্তিবাক্যে যে 2টি পদের উল্লেখ করা হয় সিদ্ধান্তে অনেক সময় তার বিরুদ্ধ পদকেও স্বীকার করে নেওয়া হয়। 10, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আকার এবং অর্থ উভয়েরই ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ অমাধ্যম অনুমানে আকারের ভিন্নতাকে স্বীকার করে নিয়েও অর্থের বিষয়টিকে একই রাখা হয়। পৃষ্ঠা 57। প্রশ্ন 3, উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির আবর্তন করো। উত্তর, আমরা জানি যে নিরপেক্ষ বচন হলো 4টি, এ, ই, আই এবং ও। এই সমস্ত বচনকে আবর্তন করলে সিদ্ধান্তে কিরূপ বচন পাওয়া যায় তা একে একে উদাহরণসহ আলোচনা করা হলো। এ, বচনের আবর্তন। সাধারণভাবে এ বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচন পাওয়া যায়। উদাহরণ, সকল বচন হয় বাক্য ব্র্যাকেটে এ, পাশে আরও দিয়ে আছে আবর্তনীয়। সুতরাং কোনো কোনো বাক্য হয় বচন ব্র্যাকেটে আই, আরও দিয়ে লেখা আছে আবর্তিত। আবর্তনীয় এবং আবর্তিতর মাঝখানে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় পদ হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই আছে এবং চতুর্থ নিয়ম অনুসারে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয়
সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মটিকেও যথাযথভাবে পালন করা হয়েছে, কারণ সিদ্ধান্তে আই ব্র্যাকেটে বচন হওয়ায় তা কোনো পদকেই ব্যাপ্য করে না। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে এ বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচন পাওয়া যায়। ই ব্র্যাকেটে বচনের আবর্তন, ব্র্যাকেটে লেখা ই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে ই বচন পাওয়া যায়। উদাহরণ: কোনো পশু নয় পক্ষী, ব্র্যাকেটে ই পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং কোনো পক্ষী নয় পশু, ব্র্যাকেটে ই পাশে অ্যারো দিয়ে আছে আবর্তিত। এখানেও আবর্তনীয় থেকে আবর্তিতর মাঝখানে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে, নিম্নমুখী অ্যারো আছে। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হয়েছে এবং চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে, কারণ এখানে এমন কোনো পদ নেই যা যুক্তিবাক্যে ব্যাপ্য নয় অথচ তা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। সুতরাং বলা যায় যে ব্র্যাকেটে ই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে ই বচনই পাওয়া যায়। আই বচনের আবর্তন, ব্র্যাকেটে আই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচন পাওয়া যায়। উদাহরণ: কোনো কোনো কবি হন দার্শনিক, ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং কোনো কোনো দার্শনিক হন কবি, ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে আছে আবর্তিত। আবর্তনীয় আবর্তিতর মাঝখানে একটি ডাউনওয়ার্ড অ্যারো আছে। ব্যাখ্যা: এই উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে আবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণ একই হয়েছে। আর চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে, কারণ আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, অর্থাৎ ব্যাপ্যতা ভঙ্গের অভিযোগটি এখানে আদৌ ওঠে না। সুতরাং আই বচনের আবর্তনের সিদ্ধান্তে আই বচনই পাওয়া যায়। এরপর ব্র্যাকেটে হলো ও বচনের আবর্তন। ও বচনের আবর্তন, ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তনের ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। উদাহরণ: কোনো কোনো মানুষ নয় ঠগ, ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে আছে আবর্তনীয়। সুতরাং কোনো কোনো ঠগ নয় মানুষ, ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে আছে আবর্তিত। এখানেও আবর্তনীয় এবং আবর্তিতর মাঝখানে একটি ডাউনওয়ার্ড অ্যারো আছে। ব্যাখ্যা: এই উদাহরণটিতে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই আছে, কিন্তু এখানে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে, কারণ ও বচন শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। সিদ্ধান্তে তাই মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, অথচ তা যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়। সে কারণেই দাবি করা যায় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। প্রশ্ন 4, আবর্তন কাকে বলে? প্রমাণ করো যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। 2+4। উত্তর: আবর্তন যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন ঘটিয়ে এবং গুণ এক রেখে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়,
সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় আবর্তন, কনভার্সন। আবর্তনের ক্ষেত্রে মোট দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি বচনের একটি হলো যুক্তিবাক্য, অপরটি হলো সিদ্ধান্ত। আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয় ব্র্যাকেটে কনভার্ডেন্ড, এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত কনভার্স। আবর্তনীয় থেকে আবর্তিত বচনটি সরাসরিভাবে প্রতিষ্ঠিত হয়। উদাহরণ 1, কোনো শৃগাল নয় সিংহ ব্র্যাকেটে ই, পাশে অ্যারো দিয়ে আছে আবর্তনীয়। কোনো সিংহ নয় শৃগাল ব্র্যাকেটে ই, পাশে অ্যারো দিয়ে আছে আবর্তিত। আবর্তনীয় থেকে ডাউনওয়ার্ড অ্যারো আছে আবর্তিত। উদাহরণ 2, কোনো মানুষ হয় বিবেকবান ব্যক্তি ব্র্যাকেটে আই, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং কোনো বিবেকবান ব্যক্তি হয় মানুষ ব্র্যাকেটে আই, পাশে অ্যারো দিয়ে আবর্তিত। এখানে আবর্তনীয় এবং আবর্তিতের মাঝখানে একটি ডাউনওয়ার্ড অ্যারো আছে। ও বচনের আবর্তন যে সম্ভব নয় তার প্রমাণ। কোনো নিরপেক্ষ বচনের আবর্তন করতে হলে আবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের ক্ষেত্রে যে 4টি নিয়মের উল্লেখ করা হয়েছে সেগুলিকে যদি যথাযথভাবে অনুসরণ করা তাহলে আবর্তন প্রক্রিয়াটি যথার্থ বলে গণ্য হয়, আর নিয়মগুলিকে যদি যথাযথভাবে অনুসরণ করা না হয় তাহলে তা অযথার্থ রূপে গণ্য হয়। এখন দেখা যেতে পারে যে ও বচনের আবর্তন করলে আবর্তনের 4টি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা যায় কি না। পৃষ্ঠা 58। উদাহরণ, কোনো মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা আবর্তনীয় ব্র্যাকেটে যুক্তিবাক্য। সুতরাং কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ ব্র্যাকেটে ও, আরও দিয়ে পাশে আরও দিয়ে লেখা আবর্তিত, তার পাশে লেখা সিদ্ধান্ত ব্র্যাকেটে। আবর্তনীয় থেকে আবর্তিত ডাউনওয়ার্ড অ্যারো। ব্যাখ্যা। এখন দেখা যাক ও বচনের আবর্তনের ফলে ও বচনকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করলে আবর্তনের নিয়মগুলি যথাযথভাবে মানা হয়েছে কিনা। প্রথম নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তে বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে গণ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়েই নঞ্চোত্থক বচনরূপে গণ্য হওয়ায় উভয়ের গুণও এক হয়েছে। অর্থাৎ এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আবর্তনের এই 3টি নিয়মই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, কিন্তু চতুর্থ নিয়মটি এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। ও বচনের আবর্তনে চতুর্থ নিয়মটি যেভাবে লঙ্ঘিত। ও বচনের আবর্তনের ক্ষেত্রে সমস্যা হলো আবর্তনের চতুর্থ নিয়মটিকে নিয়ে, কারণ এখানে আবর্তনের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হয়। আবর্তনের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এখানে কিন্তু বচনটি ও বচন হওয়ায় তা শুধুমাত্র বিধেয় পদটিকেই ব্যাপ্য করে, কখনোই উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। এর ফলে দেখা যায় যে যুক্তিবাক্যে ও বচনটির উদ্দেশ্য পদ তথা মানুষ পদটি ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের ফলে সিদ্ধান্তে ওই মানুষ পদটি ও বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হয়েছে। অর্থাৎ আবর্তনের চতুর্থ নিয়মটিকে এখানে লঙ্ঘন করা হয়েছে, আর অন্য কোনো বিকল্প পথেও ও বচনের আবর্তন সম্ভব নয়। সুতরাং দাবি করা যায় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। ও বচনের আবর্তনের বিকল্প পথটিও রুদ্ধ। আবার
বিকল্প একটি পদ্ধতিতে যদি এ বচনের অসরল আবর্তনের ন্যায় পরিমাণের পরিবর্তন ঘটিয়ে ও বচন থেকে ই বচন প্রতিষ্ঠা করা হয়, তাহলেও সেখানে এই চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। তাছাড়াও উল্লেখ করা যায় যে বিশেষ যুক্তি বাক্য থেকে যদি সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেই যুক্তিটি অবরোহ যুক্তি রূপে আর গণ্য হতে পারে না। এরূপ যুক্তিটি তখন আরোহ যুক্তি রূপেই গণ্য হয়, অর্থাৎ ও বচনের আবর্তনের বিকল্প পদটিও রুদ্ধ। অতএব প্রমাণিত হয় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। প্রশ্ন 5, বস্তুগত বিবর্তন কি? বস্তুগত বিবর্তন কি যথার্থ বিবর্তন? অথবা বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্যগুলি কি? একে কেন যথার্থ বিবর্তনে মর্যাদা দেওয়া যায় না? 2+4। বস্তুগত বিবর্তন। উত্তর: বিবর্তনের সাধারণ আকারগত রূপ ছাড়াও বস্তুগত বিবর্তন বা মেটেরিয়াল অভার্সন নামে আরও এক প্রকার বিবর্তনের পরিচয় পাওয়া যায়। এই ধরনের বিবর্তনের কথা উল্লেখ করেছেন প্রখ্যাত তর্কবিদ আলেকজান্ডার ওয়েন। যে বিবর্তন প্রক্রিয়ায় বিবর্তনীয় বচনের আকারগত বিবর্তন না করে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার অর্থগত বিবর্তন করা হয়, তাকে বলা হয় বস্তুগত বিবর্তন ব্র্যাকেটে মেটেরিয়াল অভার্সন। তিনি এই ধরনের বিবর্তনকে যথার্থ বিবর্তন রূপেই গণ্য করেছেন। এই ধরনের বিবর্তনের কয়েকটি উদাহরণ এখানে উল্লেখ করা হলো। উদাহরণ 1, জ্ঞান হলো শক্তি ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা আবর্তনীয়। সুতরাং অজ্ঞানতাই হলো দুর্বলতা ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে পাশে আবর্তিত ব্র্যাকেটে বস্তুগতভাবে। এখানে সব জায়গাতেই আবর্তনীয় থেকে আবর্তিত একটি ডাউনওয়ার্ড অ্যারো দেখানো হয়েছে। উদাহরণ 2, আলো হলো শুভ ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং অন্ধকার হলো অশুভ ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তিত ব্র্যাকেটে বস্তুগতভাবে। উদাহরণ 3, সততা হয় ধর্ম ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং অসততা হয় অধর্ম ব্র্যাকেটে এ, আবর্তিত ব্র্যাকেটে বস্তুগতভাবে। বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্য। বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা যায়: প্রথমত, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পদ দুটি পারস্পরিকতার বিরুদ্ধ পদরূপে গণ্য। দ্বিতীয়ত, যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়ই সদর্থক তথা হ্যাঁবাচক বচনরূপে গণ্য। তৃতীয়ত, যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়ই সামান্য বা সার্বিক বচনরূপে গণ্য। চতুর্থত, বস্তুগত বিবর্তনে বচনের আকারের ওপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র বিরুদ্ধ অর্থের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্চমত, বস্তুগত বিবর্তনে বিরুদ্ধ পদের অর্থের ক্ষেত্রে আমাদের বাস্তব অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠত, বস্তুগত বিবর্তনকে আকারগত বিবর্তন না বলে এক বিশেষ ধরনের আবর্তন রূপে স্বীকার করা হয়েছে। বস্তুগত বিবর্তন যথার্থ বিবর্তন কি না? বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে তা হল, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা যায়? বেন এবং তার সহযোগীদের দাবি হল, বস্তুগত বিবর্তন এক ধরনের যথার্থ বা প্রকৃত বিবর্তন রূপেই গণ্য, কারণ এখানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে একটি নতুন বচনই প্রতিষ্ঠা করা হয়। বস্তুগত বিবর্তন কিন্তু প্রকৃত বিবর্তন নয়। যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে
বস্তুগত বিবর্তনকে প্রকৃত বা যথার্থ বিবর্তন রূপে গণ্য করা যায় না, কারণ আমরা যথার্থ বা প্রকৃত বিবর্তন বলতে আকারগত সাধারণ বিবর্তনকেই বুঝে থাকি। সেখানে আকারই হলো সর্বস্ব, অর্থের কোনো ভূমিকা সেখানে নেই। অথচ দেখা যায় যে বস্তুগত বিবর্তনে আকার এবং আকারের নিয়মগুলিকে উপেক্ষা করে বিপরীত বা বিরুদ্ধ অর্থের উপরই সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আকারগত বিবর্তনে দাবি করা হয় যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে, কিন্তু বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিপরীত বা বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য করা হয়েছে। আরও উল্লেখ করা যায় যে আকারগত বিবর্তনে বলা হয়েছে যে যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, কিন্তু বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্য বা সিদ্ধান্তের গুণ একই থাকে। অর্থাৎ বিবর্তনের আকারগত নিয়মগুলিকে এখানে উপেক্ষা করা হয়। সুতরাং দাবি করা যায় যে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বা যথার্থ বিবর্তনের মর্যাদা দেওয়া সঙ্গত নয়।